সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে চলছি সেটা আমাদেরকে শেয়ার করেছে সাকিব ভাইয়ের বাড়ি রংপুরের পীরগঞ্জের কোনো এক গ্রামে। তিনি মূলত এই ঘটনা সংগ্রহ করেছে তার গ্রামের মুরব্বীদের মুখ থেকে। তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সময়টা 1990 কি 95 সালের মাঝামাঝি। ওই গ্রামে একজন ধনী প্রভাবশালী ব্যক্তি বাস করত, যার নাম ছিল রহমত শিকদার। সবাই তাকে শিকদার সাহেব বলেই চিনত। এই শিকদার সাহেবের ছিল অনেক ধন সম্পদ এবং জমি জমা, আর বলতে গেলে তিনি ছিলেন ওই গ্রামের জমিদার। তার ছিল 2 ছেলে আর 2 মেয়ে। ওই একই গ্রামে আরও একজন গরিব কৃষক বাস করত, যার নাম ছিল আব্দুল। এই আব্দুলের ছিল 2 ছেলে। আব্দুল দরিদ্র কৃষক হলেও কষ্ট করে তার ছেলেদেরকে পড়াশোনা শেখায়, কিন্তু অন্যদিকে গ্রামের সেই ধনী শিকদার সাহেব তার ছেলে মেয়েদের লেখাপড়া করান না। এভাবে কয়েক বছর পার হয়ে যাবার পর আব্দুল কৃষকের বড় ছেলে লেখাপড়া শেষ করে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি পায়। এই চাকরি পাওয়ার পর থেকেই গ্রামের সকলেই আব্দুলের ছেলের প্রশংসা করতে থাকে। এমনকি আশেপাশের গ্রামগুলোতেও আব্দুলের ছেলের নামডাক ছড়িয়ে পড়ে। আব্দুলের ছেলের উন্নতিতে গ্রামের সবাই খুশি হলেও খুশি হতে পারেন না সেই সম্পদশালী ব্যক্তি শিকদার সাহেব। কারণ তার ছেলে মেয়ে কাউকে তিনি পড়াশোনা করায়নি, এবং আব্দুল সাহেবের মতো একজন ছোট কৃষকের ছেলে মেয়ে এত প্রশংসা পাবে গ্রামের লোকজনের কাছ থেকে, এটা দেখে তার মনে হিংসা ক্রোধের জন্ম নেয়। তখন শিকদার সাহেব চিন্তা করলেন তিনি এমন কাজ করবে যাতে এই আব্দুল রহমানের ছেলেটা পৃথিবীতে না থাকে। কিন্তু সে সরাসরি তাকে মেরে ফেলতে পারে না, কারণ পুলিশি ঝামেলা আছে। আর যদি তিনি অন্য কাউকে দিয়ে এই আব্দুল কৃষকের ছেলেকে হত্যা করায়, তখন গ্রামের মানুষ হয়তোবা তাকে সন্দেহ করবে। তাই তিনি অনেক ভেবেচিন্তে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন একজন তান্ত্রিকের মাধ্যমে আব্দুলের ছেলের ওপর মরণ বাণ মারবেন। তাই তিনি পাশের গ্রামের এক নামকরা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করলেন। তান্ত্রিককে অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজি করালেন এই শিকদার সাহেব, এবং বললেন কাজটি এমনভাবে করতে হবে যাতে ছেলেটি মরে আর গ্রামবাসীও কোনোরকমভাবে তাকে যেন সন্দেহ না করে। শিকদার সাহেবের এই কথায় ওই তান্ত্রিক রাজি হয়ে যায়, এবং ওই তান্ত্রিক শিকদার সাহেবকে আশ্বাস দেয় যে তিনি এই কাজটি সফলভাবে সম্পন্ন করবে, এবং এই কাজটি সম্পন্ন করতে এই শিকদার সাহেবের কাছ থেকে কী কী সাহায্য প্রয়োজন হয় তা পরবর্তীতে এই তান্ত্রিক শিকদার সাহেবকে জানিয়ে দেবে। এভাবে কিছুদিন পার হয়ে যাওয়ার পর ওই তান্ত্রিক তার লোক পাঠায় জমিদারের বাড়িতে, এবং খবর দেয় জমিদারকে তান্ত্রিকের সাথে দেখা করতে। সেদিন বিকালেই শিকদার জমিদার সাহেব চলে যায় তান্ত্রিকের বাড়িতে, এবং তান্ত্রিক তাকে বলে যে তার কিছু জিনিসপত্রের প্রয়োজন, যা এই জমিদার সাহেবকেই এনে দিতে হবে। তখন জমিদার সাহেব বলে যে কী জিনিসপত্র। ওই তান্ত্রিক বলে যে কোনো ফাঁস দিয়ে আত্মহত্যা করা কোনো মানুষের কবর থেকে তার কাপড়ের কিছু অংশ এনে দিতে হবে। তখন শিকদার জমিদার সাহেব বলে সে তো আর এভাবে খুঁজে বের করতে পারবে না যে কই কবে কখন কে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। তান্ত্রিক সাহেব তাকে আশ্বাস দেন যে এটা কোনো সমস্যা না, তার কিছু লোক লাগানো আছে আশেপাশের গ্রামগুলোতে, তারা খোঁজখবর এনে দেয় যদি কেউ আত্মহত্যা বা অপঘাতে মারা যায়। আর তান্ত্রিক বলে যে জমিদার সাহেবকে এমন কোনো খবর যদি পায় যে কেউ ফাঁস লাগিয়ে মারা গেছে, তাহলে সে লোক পাঠিয়ে তাকে জানিয়ে দেবে কোন কবরস্থানে কোন গুরুস্থানে এই লাশটিকে দাফন করা হয়েছে। সাথে ওই তান্ত্রিক আরও শর্ত দেয় এই জমিদার সাহেবকে যে লাশ থেকে ওই কাপড়ের টুকরো কিন্তু এই জমিদারকে আনতে হবে। যদি অন্য কোনো মাধ্যমে অন্য কোনো ব্যক্তি দ্বারা ওই লাশের কাফনের অংশ আনা হয়,
তাহলে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণভাবে কাজ করবে না। এটা তান্ত্রিক ওই শিকদার সাহেবকে রীতিমতো আদেশের মতো করেই বলে দেয়। সেদিনের মতো জমিদার সাহেব তার বাড়িতে ফিরে আসে। তার কয়েকদিন পর তান্ত্রিকের কাছ থেকে এক লোক আসে এই জমিদারের বাসায়। জমিদারকে জানানো হয় যে তার গ্রাম থেকে প্রায় 3-4 গ্রাম পরে এক লোক পারিবারিক কারণে গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, এবং তান্ত্রিক এই জমিদারকে বলেছে যে আজ রাতে গিয়েই সেই গুরুস্থান থেকে ওই লাশের কাফনের কাপড়ের কিছু অংশ কেটে আনতে হবে। জমিদার শুরুতে একটু ভয় পেলেও, একটু ইতস্তত করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়, কারণ এই জমিদারের মাথায় তখন ঘুরছিল ক্রোধ আর হিংসার নেশা। তান্ত্রিকের পাঠানো ওই লোকটি বলে যে এই কাফনের অংশ নিয়ে সেই রাতেই তান্ত্রিকের বাসায় এই জমিদারকে যেতে হবে, এবং বাকি প্রক্রিয়া তান্ত্রিক ওই রাতের মধ্যেই শেষ করবে। যাই হোক, সেদিন রাতে রাত 12টার কিছুক্ষণ পরই জমিদার সাহেব রওনা হয় সেই গুরুস্থানের উদ্দেশ্যে, যেখানে সেই ফাঁস লাগানো ব্যক্তির দাফন শেষ করা হয়েছে। জমিদারের সাথে ছিল তার একান্ত ঘনিষ্ঠ প্রহরী, যার নাম ছিল আসালত। তিনি আসালতকে সাথে নিয়েছিলেন, যদি কোনো রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আসালত তাকে সাহায্য করবে বা বাঁচিয়ে দেবে। আস্তে আস্তে এই আসালত আর এই জমিদার সাহেব চলে যায় সেই গুরুস্থানের কাছে। গুরুস্থানের দিকে যে এই জমিদারের একটু ভয় হয় এবং মনে অনেক শঙ্কা জাগে। এক পর্যায়ে জমিদার সাহেব এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তিনি আসালতকে বলে যে তুই যে ওই কবর থেকে খুদে কাফনের কিছু অংশ নিয়ে আয়, বিনিময়ে তোকে মোটা অঙ্কের টাকা দেব। আসালত ওই টাকার লোভে পড়ে রাজি হয়ে যায়, এবং জমিদার নিজে ওই কবরে না গিয়ে তিনি পাঠিয়ে দেয় তার বিশ্বস্ত পাহারাদার আসালতকে। আসালত গিয়ে সেখান থেকে ওই কাপড়ের টুকরো নিয়ে আসে। তার সাথে কোনো অপ্রীতিকর বা ভয়ঙ্কর কিছু ঘটেনি, এবং ওই কাপড়ের টুকরো নিয়েই জমিদার সাহেব রওনা হয় সেই তান্ত্রিকের বাসায়। প্রায় 20-30 মিনিট পরে তারা পৌঁছে যায় তান্ত্রিকের বাসায়, এবং তান্ত্রিক এই জমিদার সাহেবকে দেখে অনেক খুশি হয়, এবং ওই তান্ত্রিক জমিদার সাহেবকে সাহসে অনেক প্রশংসা করে। প্রশংসা করার পরে তার হাত থেকে সেই কাফনের টুকরোটি তান্ত্রিক নেয়, এবং ওই কাফনের টুকরোতে ভিন্ন ভাষায় কি যেন একটা লিখে আবার সেই জমিদারের হাতে ওই কাফনের টুকরোটি দেয়, এবং ওই তান্ত্রিক বলে জমিদার সাহেবকে যে এই টুকরোটি তোমার বাড়ির পিছনে যে নদী বয়ে গেছে সেই নদীতে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার 1-2 মাসের মধ্যেই তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে, তুমি যা চেয়েছ সেটা ফলে যাবে। জমিদার হাসি মুখে সেই কাফনের টুকরোটি নিয়ে তার বাড়িতে ফিরে আসে, এবং তার বাড়ির পিছে দিয়ে বয়ে যাওয়া সেই নদীতে সেই কাফনের টুকরোটি সে ফেলে দেয়, এবং সেদিন সকালে সে একটি শান্তির ঘুম দেয়। এভাবে 1 মাস, 2 মাস, 3 মাস কি 5 মাস পার হয়ে যায়, কিন্তু ওই আব্দুল রহমানের ছেলের কোনো রিয়াকশন কিন্তু এই জমিদার সাহেব দেখতে পায় না। তো তিনি হতাশ হয়ে আবার সেই তান্ত্রিকের বাড়িতে যায়, এবং তান্ত্রিককে জিজ্ঞেস করে যে আপনি কেমন জাদু করলেন, এটা তো কোনো ফলই পাচ্ছি না। বলেছিলেন 1 মাসে 2 মাসের মধ্যেই সমস্ত কার্য হাসিল হয়ে যাবে, কিন্তু 5-6 মাস পার হয়ে গেছে, কোনো কিছুই এখনো হয়নি। তার এই কথা শুনে ওই তান্ত্রিক অনেকটা অবাক হন, এবং বলে যে কি বলছো, এমন তো হওয়ার তা কথা না। এবং ওই তান্ত্রিক ওই জমিদার সাহেবকে জিজ্ঞেস করে, সত্যি করে বলেন তো যে আপনি কি নিজ হাতে ওই কাফনের টুকরো এনেছেন? তো তখন জমিদার সাহেব একটু ইতস্তত বোধ করে এবং তান্ত্রিককে বলে যে ওই গুরুস্থানে গিয়ে সে একটু ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়, এজন্য তিনি তার বিশ্বস্ত কর্মী আসালতকে দিয়ে ওই কবর থেকে এই কাফনের টুকরো এনেছে। তখন তো তান্ত্রিক অনেক রেগে যায় এবং ওই জমিদার সাহেবকে
একটা ভয়ঙ্কর খবর জানায়। তিনি বলেন যে আপনাকে বারবার আমি বলেছিলাম যে যদি আপনি নিজে না আনেন ওই কাফনের টুকরো, তাহলে কিন্তু এই জাদুর ফল পাবেন না। উপরন্তু এইটার ভয়াবহতার শিকার আপনি বা আমি হতে পারি। আপনি বাড়ি ফিরে যান এবং সাবধানে থাকেন, কারণ আপনি যে কাজটি করেছেন এর জন্য ভুক্তভোগী আপনার সাথে সাথে আমিও হতে পারি। তা বাড়িতে যান আর আমার কাছে আর কখনো আসবেন না। তখন জমিদার সাহেব অনেক হতাশা নিয়ে তার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে নিয়ে এসে ভাবে যে যে কাজটি করলাম এর রিয়াকশনে তার কি কি ক্ষতি হতে পারে। তো তিনি ভাবতে ভাবতে সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। তার 5-6 দিন পর থেকে দেখা দেয় এক সমস্যা। দেখা যাচ্ছে যে এই জমিদার বাড়ির উঠোনে অসংখ্য গর্ত। আমরা যেমন দেখি ইঁদুর সাপের যেমন গর্ত, ঠিক ওই রকম গর্ত। এক রাতারাতি হাজার হাজার গর্ত হয়ে থাকে ওই জমিদার বাড়ির উঠোনে। মাটিতে স্তূপ তৈরি হয়ে যায় জমিদারের বাড়ির সামনে। তো প্রতিদিন এই জমিদার সাহেবের লোকজন সেই গর্তগুলো পূরণ করে দেয় মাটি দিয়ে আবার, কিন্তু তার পরের দিন রাতারাতি আবার ওই জমিদার বাড়ির উঠোনে হাজার হাজার গর্ত তৈরি হয়ে যায়। কোন পোকা বা কোন সাপ ইঁদুরে এমন গর্ত করতে পারে, এটা কিন্তু অস্বাভাবিকতা তারা বুঝতে পারে এবং গ্রামবাসীর কাছেও এটি একটি রহস্যের জন্ম দেয়। তার কিছুদিন পরে এক রাতে ওই জমিদার সাহেব আর তার স্ত্রী ঘুমিয়েছিলেন। তারা স্বপ্নে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। স্বপ্নে দেখে যে তাদের বাড়ির পিছনে যে নদী বয়ে গেছে সেখান থেকে একটি মহিলা উঠে আসে সাঁতরে সাঁতরে তাদের বাড়ির দিকে, এবং এই জমিদার এবং তার স্ত্রী বাড়ির উঠানে বসে আছে এবং সেই মহিলা এসে তাদেরকে চোখ রাঙিয়ে বলে যে সে তাদের একটি ছেলেকে নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এই কথা বলার পরই সেই মহিলা আবার নদীর ভিতরে সাঁতরে চলে যায়। এই স্বপ্ন দেখার পরের দিন সকালে জমিদার সাহেব ভাবে হয়তোবা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তার পরের দিন একই স্বপ্ন দেখে। এভাবে 3-4 দিন একই স্বপ্ন দেখার পরে তিনি স্বপ্নের কথা তার স্ত্রীর সাথে শেয়ার করে এবং তার স্ত্রীও এক ভয়ঙ্কর তথ্য দেয়। তার স্ত্রীও নাকি গত 2-3 দিন ধরে সেম স্বপ্ন সেম মহিলাকে সেও দেখতে পায়। তো তাদের ভিতরে এটা নিয়ে গভীর আশঙ্কা দেখা দেয়। এক পর্যায়ে বাধ্য হয়ে ওই জমিদার সাহেব তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলে দেয় যে তিনি ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিল আব্দুলের ছেলের ওপর। তো তখন তার স্ত্রী ওই জমিদারকে অনেক বকাঝকা করে এবং এক পর্যায়ে জমিদার সাহেব তার স্ত্রীকে নিয়ে আবার সেই তান্ত্রিকের বাড়িতে হাজির হয়। তান্ত্রিক তাদেরকে দেখেই অনেক ধমকায় এবং বলে যে আমি আর কিছু করতে পারবো না, সব ভুল আপনি করেছেন, এর দায়ভার শুধু আপনারই। তখন এই জমিদার সাহেব এবং তার স্ত্রী অনেক কান্নাকাটি করে ওই তান্ত্রিককে বলে যে আমাদের ছেলেকে বাঁচান। সব ঘটনা তান্ত্রিক শোনার পরে তান্ত্রিক বলে যে আমি যেই ভয়টি পেয়েছিলাম সেটি ঘটতে চলেছে। এই যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা উল্টো যে ব্ল্যাক ম্যাজিক করেছে তার উপরই ফিরে এসেছে। কারণ এই কাফনের কাপড় যদি আজ জমিদার নিয়ে আসতো তাহলে এই সেম জিনিসটা হতো সেই আব্দুলের ছেলের উপর, কিন্তু সে অন্য কাউকে দিয়ে নিয়ে এই কাজটি হাসিল করতে চেয়েছিল বিধায় যার উপরে জাদু করতে চেয়েছিল তার উপর না হয়ে জাদুটি ফিরে এসেছে জাদুকারের নিজের উপরে। তখন তান্ত্রিক বলে এই সমস্যার সমাধান তার কাছে নেই, কিন্তু সে একটু উপদেশ দেয় যে জমিদার সাহেব যদি তার ছেলেদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেয় হয়তোবা
এই সমস্যার সমাধান হতে পারে। তান্ত্রিকের কথা অনুযায়ী সেদিন রাতেই বাড়িতে ফিরে জমিদার এবং জমিদার সাহেবের স্ত্রী তাদের জানাশোনা সবার কাছে খোঁজ খবর নিয়ে অতি শীঘ্রই তাদের ছেলেদেরকে আরবের কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তাদের ছেলেরা 5-6 বছর থাকে, কোনো সমস্যা হয় না। তো এক ঈদে তাদের 2 ছেলে বাড়িতে ফেরত আসে ঘুরতে। তখন কিন্তু এই জমিদার সাহেবের স্ত্রী ভুলেই গিয়েছে যে কিছু বছর আগে তাদের সাথে ঘটা স্বপ্নের ঘটনাটা। তো তাদের এক ছেলে ওই বাড়ির পিছনে যে নদী সেখানে গোসল করতে নামে তার বন্ধুদের নিয়ে। সব কিছু স্বাভাবিক চলছে, কোনো ঢেউ নেই নদীতে, তেমন স্রোতও নেই। তো সবাই দেখতে পেল যে এই জমিদার সাহেবের ছেলে ডুব দিল, কিন্তু ডুব দিয়ে আর উঠছে না। অনেকে ভাবছে হয়তোবা ডুব সাঁতার যাকে বলে এই জমিদারের ছেলে সেটা দিয়েছে। তো ডুব সাঁতার দিলে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে আবার উঠে যায় পানির উপরে, কিন্তু 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পার হয়ে যায়, সে আর পানির নিচ থেকে ওঠে না। তখন ওখানে যারা ছিল সবাই তো চিল্লা পাল্লা হয়ে হুল্লোড় শুরু করে দেয়। কেউ কেউ পানিতে ডুব দিয়ে খোঁজা শুরু করে দেয় যে কই গেল। এবং সেখানকার ভাষ্যমতে একজন নাকি তাকে দেখতে পায় যে পানির নিচে এই জমিদারের ছেলে আপ্রাণ চেষ্টা করছে উপরে উঠে আসতে। তো ওই লোকে ডুব দিয়ে তার হাত ধরে টান দেয়, কিন্তু উঠাতে পারে না। মনে হচ্ছিল যে কোনো কিছু ওই ছেলেকে পায়ের নিচ থেকে হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে আঁকড়ে ধরে আছে। অনেক জোরাজুরি করার পরেও সে পারেনি। তো তিনি এই ঘটনা উপরে এসে সবাইকে জানায় এবং সবাই নদীতে ঝাঁপিয়ে পড়ে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কেউ আর সেই ছেলেকে এই পুরো নদীতে খুঁজে পায়নি। তার প্রায় 1-2 ঘন্টা পরে সেই ছেলের লাশ নদীতে ভেসে ওঠে এবং এই হৃদয় বিদারক দৃশ্য ওই এলাকার এবং আশেপাশের সবাই নদীর ওপরে থেকে দেখতে পায়। এবং ওই জমিদার সাহেব তখন কেঁদে কেঁদে সবার সাথে তার এই নিকৃষ্টতম কাজের বর্ণনা শেয়ার করে এবং অনেক অনুতপ্ত হয়। এই ঘটনা এখানেই শেষ হয়। ওই জমিদার আর জমিদারের স্ত্রী এখন আর জীবিত নেই, তারা মারা গিয়েছে, কিন্তু তাদের ছেলে মেয়ে আজও বেঁচে আছে। এবং যিনি ঘটনা পাঠিয়েছে সাকিব ভাই, তিনি বলেছে যে ওই জমিদারের পরিবারের এখন সবাই দেশের বাইরে থাকে, জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ছিল আজকের আমাদের ঘটনা। সবাই জানাবেন আমাদের ঘটনাটি কেমন লাগলো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।